নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো ইউপিএসসি GS1 সিলেবাসটাকে আমরা ডিটেলসে ভেঙে ভেঙে দেখব। আমরা এখান থেকে দৃষ্টি আইএএস ওয়েবসাইটের সাহায্য নিয়েছি এবং এই যে টপিক, প্রত্যেকটা GS1-এর টপিক আমরা কোন কোন বাংলা বই, কোন কোন ইংলিশ বই এবং কোন কোন জায়গা থেকে ক্লিয়ার করতে পারবো বা কভার করতে পারবো সেটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এই যে ভিডিও, এই ভিডিওটার PDF আপনারা পেতে পারেন এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে, আমি দিয়ে দেবো আজকালের মধ্যে। আর এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন। চলুন শুরু করা যাক। তো আমাদের GS1-এর সিলেবাসটা যদি আমরা ব্রডলি দেখি তাহলে দেখতে পাবো এখানে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার রয়েছে, ইন্ডিয়ান সোসাইটি রয়েছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, তার সাথে রয়েছে জিওগ্রাফি। তো এই যে পার্টটাকে আমরা ডিটেলসে ভাঙবো। তো প্রথমে দেখুন এখানে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার রয়েছে, এখানে বিভিন্ন রকম ফর্ম রয়েছে, ইন্ডিয়ান আর্ট ফর্ম, লিটারেচার, আর্কিটেকচার, এগুলো রয়েছে। তো এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আপনারা নিতিন সিংহানিয়া স্যারের বইতে পেয়ে যাবেন। তো এখান থেকে এগুলো খুব কঠিন নয়, এই পয়েন্ট ওয়াইজ আপনারা যদি ধীরে ধীরে নোট করতে পারেন তাহলে কোনো কিন্তু প্রবলেম নয়। আবার এগুলো আপনি আরেকটা কাজ করতে পারেন, গুগল সার্চ করতে পারেন প্রত্যেকটা টপিক, ইন্ডিয়ান পেন্টিংস বাই দৃষ্টি আইএএস বা ইন্ডিয়ান পেন্টিং বাই ভিজন আইএএস বা ইনসাইট আইএএস, এইভাবে কিন্তু আপনারা সার্চ করতে পারেন, প্রত্যেকটা টপিক ডিটেলসে পেয়ে যাবেন। অথবা যদি ভিজন দৃষ্টি অথবা ইনসাইটের নোট নাও পান তাহলেও কিন্তু কোনো না কোনো ভালো ওয়েবসাইট থেকে আপনারা এর প্রত্যেকটা সম্পর্কে নোট বানিয়ে নিতে পারবেন। তাহলে এই হলো ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচারের মধ্যে কী কী পড়ে যাচ্ছে দেখুন। ইন্ডিয়ান পেইন্টিংস আছে, ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, এটা তো ক্লাসিক্যাল ড্যান্স, ইন্ডিয়ান পেইন্টিংস, এগুলো তো আপনার নিতিন সিংহানিয়া স্যারের বইতেই আছে। তারপর ফোক ড্যান্স ফর্ম আছে, ক্লাসিক্যাল মিউজিক আছে, পাপেট্রি আছে, পটারি আছে। পটারি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউপিএসসি প্রিলিমসের দিক থেকে। মার্শাল আর্ট রয়েছে, ড্রামা রয়েছে, থিয়েটার। মার্শাল আর্টের কথা আমার মনে পড়লো, রিসেন্টলি কিন্তু একটি মার্শাল আর্ট খুব বিখ্যাত, রিসেন্টলি অ্যাড করা হয়েছে এটা। তো নামটা কি, কালারি পার্ট 2, এই টাইপের অনেকগুলো নাম রয়েছে। রিসেন্টলি 4খানা আর্ট অ্যাড করা হয়েছে, বিভিন্ন রকম ফর্ম। তো এগুলো কিন্তু পড়ে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভ থেকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি প্রিভিয়াস যে বা পুরানো যে মার্শাল আর্টের ফর্ম সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে নতুন যে মার্শাল আর্টের ফর্ম বেরিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যেগুলো লিঙ্ক, সেগুলো থেকে। নেক্সট দেখুন লিটারেচার, দেখুন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান লিটারেচার, ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, লিটারেচার ইন পালি অ্যান্ড প্রাকৃত, আর্লি দ্রাবিড়িয়ান লিটারেচার। তো এগুলো আপনি এক কাজ করতে পারেন না, এগুলো আপনি এনসিআরটি ক্লাস 11-12 বই থেকে কভার করতে পারেন, অথবা আপনি যে কোনো ক্লাস 11 বা 12 যে অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রি, ওখানে ভালোভাবে এই টপিকটা পেয়ে যাবেন। লিটারেচার জীবন মুখার্জি তো আছে কিন্তু অতটা ভালোভাবে দেওয়া নেই, জীবন মুখার্জি বলে আপনি ইউপিএসসি ক্লিয়ার করতে পারবেন না। কিন্তু আর্কিটেকচারের ব্যাপারটা আবার হরপ্পান আর্কিটেকচার, টেম্পল আর্কিটেকচার, এগুলো আবার আপনি গুগল সার্চ করতে পারেন বা অন্য কোনো সাইট থেকে ভালোভাবে দেখতে পারেন। নিতিন সিংহানিয়া স্যারের বইতে সম্ভবত এটা অতটা ভালোভাবে দেওয়া নেই ডিটেলসে। তো নেক্সট রয়েছে দেখুন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আপনি স্পেকট্রাম পড়তে পারেন, অথবা যে কোনো একটি সোর্স রাখবেন, কিন্তু বারবার রিভিশন দিতে হবে। যে কোনো একটি সোর্স পড়তে হবে অথবা বারবার বারবার রিভিশন। আপনি স্পেকট্রাম পড়তে পারেন, অথবা বাংলায় পড়তে গেলে অতুলচন্দ্র প্রায়, জীবন মুখার্জি। আপনি যদি ইংলিশেও পড়তে চান বা বাংলায় পড়তে চান, আপনার মেইনসের যে পার্সপেক্টিভ সেটা তৈরি করে দেবে বিপিন চন্দ্রের বাংলা ভার্সনের ওই বইটা। কিন্তু ওখানে প্রচুর বানান ভুল রয়েছে, একটু লক্ষ্য রাখবেন যে বানানগুলো ঠিকঠাক আপনি লিখছেন কিনা, কারণ বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা হবে। তো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখুন প্রথমেই বলেছে মিডিল অফ দ্য 18th সেঞ্চুরি আনটিল দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট, আমি প্রেজেন্ট বললাম। তো 18th সেঞ্চুরিতে কিছু সোশিও ইকোনমিক কন্ডিশান মানুষের, তারপর ইউরোপিয়ানদের পেনেট্রেশন, ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, আপরাইজিং এগেনস্ট ব্রিটিশ, প্রি 1857, এগুলো কিন্তু পড়তে হবে। এর মধ্যে স্পেশালি যে রিফর্মসগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশদের রিফর্মস বলুন, স্পেশালি যেমন ধরুন লর্ড ডালহৌসির যে ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার্সের মেন্সের কোশ্চেন। লর্ড ডালহৌসির ভূমিকা জিজ্ঞাসা করা হয়েছিল, মূল্যায়ন করতে বলা হয়েছিল, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। বেন্টিংকের ভূমিকা, এগুলোও কিন্তু আসতে পারে। নেক্সট দেখুন রিভল্ট অফ 1857, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিভল্ট অফ 1857। তারপরে তো জানেন এগুলো কোন বইতে রয়েছে, প্রত্যেকটা বইতে পেয়ে যাবেন হিস্ট্রি মডার্নের। কিন্তু আপনার পার্সপেক্টিভ তৈরি করতে হবে, হয় অতুলচন্দ্র বাংলায় পড়তে গেলে, না হয় বিপিনচন্দ্রের বই থেকে। ইংলিশে পড়তে গেলে স্পেকট্রামের বই থেকে অনেকটা হয়ে যাবে, প্রিলিমসও কাজ হয়ে যাবে স্পেকট্রামে এবং মেন্সও হবে।
নেক্সট রয়েছে গ্রোথ অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এগুলো সম্পর্কে কিছুই বলার নেই, আপনারা পড়ছেন, রেগুলার পড়ছেন, এবং আমি ভিডিও বানিয়ে দিচ্ছি অনেক কিছু, দেখবেন যে পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিফিকেশন অফ দ্য কান্ট্রি, রোল অফ ওয়েস্টার্ন এডুকেশন, রোল অফ প্রেস, এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন। এগুলো পারলে নোট করে রাখবেন। এখানে রোল অফ ওয়েস্টার্ন এডুকেশন আলাদা করে পয়েন্ট হবে, রোল অফ প্রেস, প্রেসের ভূমিকা কী এই সময় ছিল, গ্রোথ অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়াতে কী প্রেসের ভূমিকা কী ছিল। তারপরে দেখুন গ্রোথ অফ মিলিটেন্ট ন্যাশনালিজম অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুগার স্প্লিটের ভূমিকা, গুরুত্ব এবং এর ফলাফল কী। দেখবেন যে কোনো হিস্টোরিক্যাল একটা ইনসিডেন্ট পড়লে প্রথমে পড়বেন তার ব্যাকগ্রাউন্ড কী, তারপরে পড়বেন তার কারণ কী, তারপরে তার ফলাফল, এবং ফাইনালি মূল্যায়ন। এই চারটি জিনিস পড়তে হবে। প্রথম ব্যাকগ্রাউন্ড, 2 নম্বর হচ্ছে কারণ, 3 নম্বর হচ্ছে ফলাফল, আর 4 নম্বর হচ্ছে মূল্যায়ন। এই চারটের একটি পয়েন্টও বাদ দেবেন না, এইভাবে নোট করতে থাকবেন, দেখবেন প্রত্যেকটা অ্যান্সারের সঠিক অ্যান্সার, এবং মানে অনেকটা ভালোভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। সঠিক অ্যান্সার বলা যায় না মেন্সে, কারণ কোনো অ্যান্সারই পারফেক্ট হয় না। তো নেক্সট দেখা যাক বিগিনিং অফ মাস ন্যাশনালিজম। এটা 1919 থেকে 1939 সালে মহাত্মা গান্ধীর সময় দেখা গেছে। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয়েছিল এই সময়। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, মরলেমিন্টো রিফর্মস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা 1919 থেকে 1939 বলা হয়েছে, তাহলে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস পড়ছে। নন কোঅপারেশন, খিলাফত মুভমেন্ট ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, আলাদা আলাদা করে আমাদের নোট আকারে তৈরি করতে হবে। জাস্ট টপিক লিখতে হবে, তার সম্পর্কে 2 পেজের একটা করে নোট বানাতে হবে আমাদের। নেক্সট হচ্ছে টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড পার্টিশন। তো ন্যাশনাল মুভমেন্ট ডিউরিং World War II পড়তে হবে, World War II এর সময় যে ন্যাশনাল মুভমেন্টগুলো ছিল সেগুলো পড়তে হবে। আগস্ট অফার, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, আপনি সমস্ত বইতে এগুলো পেয়ে যাবেন। জাস্ট থরলি রিডিং দিন এবং এখান থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন, রিসেন্টলি কয়েকটি প্রিভিয়াস ইয়ার্স দেখলে আপনি বুঝতে পারবেন যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন একেবারে নেগলিজেবল, এখান থেকে কোশ্চেন আসে না বললেই চলে। হয়তো আসছে একটি করে, একটির বেশি কোশ্চেন কিন্তু আসছে না, হয়তো 1 বছর পর পরে কোশ্চেন আসছে। রিসেন্টলি 2 থেকে 3 বছরের প্যাটার্ন আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স থেকে কোশ্চেন আসছে না বলতে গেলেই চলে। 2020 সালে তো আসেইনি, কিন্তু ওখান থেকে আপনাদের টপিক তৈরি করতে পারেন। আপনি তো ছেড়ে দিতে পারেন না যে ওই টপিকটা আমি তৈরি করব না, কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন এটা আপনি তৈরি না করলেও আপনি যদি 5 ইয়ার প্ল্যানগুলো প্রত্যেকটা ভালোভাবে তৈরি করে রাখেন, তাহলে কিন্তু আপনি নেশন বিল্ডিংয়ের কিছু পয়েন্ট, ফরেন পলিসির কিছু পয়েন্ট, ইকোনমির কিছু পয়েন্ট, পলিটির কিছু পয়েন্ট, সোসাইটির কিছু পয়েন্ট কিন্তু আপনি অনায়াসেই পারবেন। কিন্তু তবুও যেহেতু সিলেবাস এখান থেকে অল্প, খুব বেশি আপনাদের পড়তে হচ্ছে না, তো এগুলো একবার জাস্ট দেখে রাখবেন। প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে পড়ার দরকার নেই, তবে মেন্সের পার্সপেক্টিভ থেকে কিছু তথ্য জেনে রাখুন, কারণ মেন্সে তো এলাবোরেটিভ বা ডেসক্রিপটিভ আসে, তো সেহেতু আপনার নেশন বিল্ডিং সম্পর্কে জেনে রাখতে হবে। নেশন বিল্ডিংয়ে ইউথের ভূমিকা কী। আমি এ মাসের 2021 ফেব্রুয়ারি মাসের এথিক্সের পেপারে, ওই যে ভিশন আইএএসের যে ম্যাগাজিন বার হয় তার এথিক্সের পেপারে দেখবেন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল দেওয়া রয়েছে, নেশন বিল্ডিংয়ে ইউথের ভূমিকা। পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট, এসএ পেপারের জন্য ইম্পর্টেন্ট, এথিক্সের জন্য ইম্পর্টেন্ট। আমার মতো এটা এথিক্সের থেকে বেশি এসএ পেপারের জন্য ইম্পর্টেন্ট। তো এইভাবে কিন্তু আমাদের তৈরি করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমাদের ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, রেগুলার ম্যাগাজিন পড়তে হবে, তার সাথে আমাদের এগুলো যে পয়েন্ট আকারে স্ট্যাটিক পার্টটা সেটা পড়ে রাখলে আমাদের কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। তো হিস্ট্রি অফ ওয়ার্ল্ডের জন্য আপনি বাংলা বইও পড়তে পারেন। একটা দেখবেন পাতলা বই রয়েছে, আইএএস বা ডব্লিউবিসিএসের জন্য ওয়ার্ল্ড হিস্ট্রির একটা বই রয়েছে, পাতলা বই। আপনি ইউটিউব বলছি আমি, ওটা আপনি ফ্লিপকার্টে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন বইটা। খুব বেশি দাম না, 125 টাকা কি 130 টাকা দাম। ওই বইটা পড়তে পারেন, অথবা ইংলিশে যে কোনো বই পড়তে পারেন, অথবা এনসিইআরটি পড়েই আপনি কাজ চালাতে পারেন। আবার তামিলনাড়ু বোর্ডের যে বই, ওই বইতে মডার্ন ইন্ডিয়ার সাথে প্রায় 200 পেজের কিন্তু এই যে ওয়ার্ল্ড হিস্ট্রি দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তৈরি করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও ওয়েটেজটা খুব একটা বেশি নয়। তো নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। আমি বলবো ইন্ডিয়ান সোসাইটি আপনাদের আলাদা করে পড়ার দরকার নেই। আর আমি একটু বলে দিই ওয়ার্ল্ড হিস্ট্রিতে কী কী রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রয়েছে, World War I রয়েছে, World War II রয়েছে, এবং তার বেসিসে কী কী পলিটিক্যাল ফিলোসফি আছে সেগুলো রয়েছে, যেমন ধরুন কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম। এখানে অনেকে গুলিয়ে ফেলেন কমিউনিজম এবং সোশ্যালিজমের মধ্যে। কমিউনিজম এবং সোশ্যালিজমের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এই যে পার্থক্য, এরকম জায়গা থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। কমিউনিজম এবং সোশ্যালিজমের মধ্যে অনেকটা মিল রয়েছে, কিন্তু এর মধ্যে সামান্যতম পার্থক্য বিরাজ করছে।
এলাবোরেট করুন। এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার তৈরি হয়ে যাবে। সোসাইটির মধ্যে দেখুন ডাইভার্সিটি রয়েছে, চ্যালেঞ্জেস পোজ বাই ডাইভার্সিটি, ইউনিটি রয়েছে, প্লুরালিজম রয়েছে। যাদের সোসিওলজি অপশনাল রয়েছে তারা তো এই যে প্লুরালিজম এগুলো রিলিজিয়নের মধ্যে পড়েছে, ইউনিটি এগুলো তো পড়তেই হবে তাদের, চ্যালেঞ্জেস পোজ বাই ডাইভার্সিটি এগুলো তো পড়তেই হবে, সোশ্যাল রিলিজিয়াস রেস ট্রাইব অ্যান্ড এথনিসিটি কালচার এগুলো পড়তেই হবে। নেক্সট দেখুন রোল অফ ওমেন অ্যান্ড ওমেন্স অর্গানাইজেশন, এটা শুধু GS1-এর জন্য পড়বেন না, রোল অ্যান্ড ওমেন্স অর্গানাইজেশন, ওমেন অর্গানাইজেশন অবশ্যই GS1-এর জন্য পড়বেন, কিন্তু রোল অফ ওমেন এবং ওমেন এম্পাওয়ারমেন্ট এটা আপনাদের পড়তে হবে এসএফআরের জন্য, প্লাস আপনাদের এই যে GS1-এর জন্য। দেখুন ওমেন্স অর্গানাইজেশনগুলো পড়তে হবে, এম্পাওয়ারমেন্ট থ্রু অ্যাকশান, তারপর 19th সেঞ্চুরিতে সোশ্যাল যে রিফর্মস মুভমেন্ট ওমেন রিলেটেড, এবং ওমেন্স অর্গানাইজেশন পোস্ট 1947-এর পরে কী কী ওমেন অর্গানাইজেশন ছিল এগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এবং চ্যালেঞ্জেস ফেস বাই ওমেন্স অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকটা। নেক্সট রয়েছে পপুলেশন অ্যাসোসিয়েটেড ইস্যুস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইস্যুস, বেসিক ডেমোগ্রাফিক অফ ইন্ডিয়া, পপুলেশন ট্রেন্ডস ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশন। প্রিভিয়াস ইয়ারে 2020 সালে এসে ব্যাপারে একটি একটি এসে এসেছিলো। এসেটার নাম কী ছিল? নাম ছিল যে মহিলাদের শিক্ষিত করা বা এডুকেশন অফ ওমেন কীভাবে পপুলেশনকে কন্ট্রোল করতে পারে, একটা এসে এসেছিলো অথবা GS1 একটি কোশ্চেন এসেছিলো, আমি ভুলে যাচ্ছি, এসেছিলো অথবা GS1 একটি কোশ্চেন এসেছিলো। তো খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু ইন্ডিয়ার জনসংখ্যা ধীরে ধীরে বাড়তেই চলেছে এবং এটা চায়নাকে ক্রস করে যাবে 2027 সালের মধ্যে। তো সেই পার্সপেক্টিভে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এটা। নেক্সট রয়েছে পোভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস, এটা কিন্তু 2020 সালের অর্থাৎ কোভিড-19-এর পর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কোভিড-19-এর সময় বহু মানুষ আন্ডার পোভার্টি লাইন চলে গেছেন, পোভার্টি লাইনের থেকে অনেক নিচে নেমে গেছেন অনেক সাধারণ মানুষ, অনেকের চাকরি চলে গেছে, অনেকের কাজ চলে যাচ্ছে, বেসিক্যালি যে রুজি রোজগারি সেটা কিন্তু অনেকের বন্ধ হয়ে গেছে এই কোভিড-19-এর জন্য। তো এটা পোভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস, এটা কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে। এটা আপনি NCERT থেকে ভালোভাবে তৈরি করতে পারেন। NCERTর যে জিওগ্রাফি বই ওখানেও আপনি পাবেন, NCERTর যে ইকোনমি বই ওখানেও আপনি ডিটেলস পাবেন, আবার NCERTতে যে সোসাইটি বই ওখানেও কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন টপিকগুলো। নেক্সট রয়েছে আরবানাইজেশন, আর এই টপিকগুলোর কিন্তু বাংলা ভার্সন আমার জানা নেই, আপনি গুগল সার্চ করতে হবে, গুগল সার্চ করে নোট বানাতে হবে অথবা NCERT পড়তে হবে। নেক্সট হচ্ছে আরবানাইজেশন খুব কঠিন নয়, কোশ্চেন আসে কিন্তু অতটাও যে এই বছর আসছে পরের বছর আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, তবে আরবানাইজেশন ইম্পর্টেন্ট পড়তেই হবে, যেহেতু সিলেবাস আছে আমাদের পড়তেই হবে। আরবানাইজেশনের ট্রেন্ডগুলো পড়তে হবে, ফ্যাক্টর ড্রাইভিং আরবানাইজেশন মানে কোন ফ্যাক্টরগুলো আরবানাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে সেগুলো পড়তে হবে, প্রবলেমস অফ আরবান এরিয়াস এগুলো পড়তে হবে, এলিয়েনেশন করে দিচ্ছে মানুষকে, এই টাইপের প্রবলেমগুলো আমাদের পড়তে হবে। আপনি যত ডিফারেন্ট এবং কারেক্ট প্রবলেম অ্যাড করতে পারবেন ততই কিন্তু নাম্বার বেশি হবে। নেক্সট রয়েছে এফেক্টস অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়া সোসাইটি। তো ইন্ডিয়ান সোসাইটিতে গ্লোবালাইজেশনের প্রভাব কী? তো গ্লোবালাইজেশন কী জিনিস? গ্লোবালাইজেশন হচ্ছে ধরুন ইন্ডিয়ার গ্লোবালাইজেশন করছে, তো ইন্ডিয়ান যে মার্কেট সেটা গ্লোবালি অ্যাক্সেসিবল করে দেয়, এটাই হচ্ছে ইন্ডিয়ান গ্লোবালাইজেশন হবে। তো এই টাইপের যে ফ্যাক্টরস ড্রাইভিং গ্লোবালাইজেশন, তারপরে গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়া, গ্লোবালাইজেশন অ্যান্ড কালচার অ্যান্ড হোমোজেনিশন ভার্সেস গ্লোকালাইজেশান, তো এগুলো পড়া যাচ্ছে না, এত ছোটো হয়ে গেছে এটা। যাই হোক, নেক্সট হচ্ছে সোশ্যাল এম্পাওয়ারমেন্টের মধ্যে কী বলছে দেখুন, হুইচ আর দ্য সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রুপস, এ মানে কি বলছে, মানে কোন গ্রুপগুলো সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ। যেমন ধরুন এর এক্সাম্পল হচ্ছে SC ST OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মাইনরিটি, এগুলো কিন্তু আপনাদের আলাদা আলাদা করে পার্ট করে পড়তে হবে সোশ্যাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। এবং ডাইমেনশন অফ সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু এইড সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, তো গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভ নিচ্ছে সোশ্যাল এম্পাওয়ারমেন্টকে বুস্ট করার জন্য, এবং গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে তার ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো কিন্তু প্রিলিমসের পার্সপেক্টিভ থেকেও ইম্পর্টেন্ট। এবং সোশ্যাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে SC ST OBC, তো এই যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা ডাইমেনশনগুলো দেখতে হবে, SC ST তারপরে OBC, এদের প্রবলেমগুলো কি, এরা কোন দিক থেকে সোশ্যালি পিছিয়ে রয়েছে। যেমন ধরুন রিসেন্টলি একটি রিপোর্ট পেশ করা হয়েছে পার্লামেন্টে যে SC ST এই কমিউনিটির কিন্তু সিভিল সার্ভিসের রিপ্রেজেন্টেশন খুবই কম নেগলিজেবলের মতো রিপ্রেজেন্টেশন SC ST। তো এই রিলেটেড ইস্যু রিসেন্টলি যেহেতু রিপোর্টটা পেশ করা হয়েছে, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এই যে বেসিক ধারণাগুলো এগুলো আপনাদের থাকতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ফলো করলে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন। নেক্সট রয়েছে কমিউনালিজম,
কমিউনিজম এবং কমিউনালিজম কিন্তু গুলিয়ে ফেলবেন না। কমিউনিজম হচ্ছে বামপন্থা যে ভাবধারা, ওটার সাথে মিল রয়েছে অনেকটা, কিন্তু সম্পূর্ণ যে বামপন্থা এবং কমিউনিজম সম্পূর্ণ কিন্তু এক নয়। আমি অন্য একদিন আরেকটা ডিটেলড ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কিন্তু কমিউনালিজম হচ্ছে ধর্মীয় ভিত্তিতে বিভাজন। কমিউনালিজমের কারণ, এর ক্যারেক্টারের বৈশিষ্ট্য, ইন্ডিয়াতে কমিউনিজমের কারণ এবং এর যে ফলাফল কী হতে পারে সেগুলো কিন্তু এই কমিউনালিজমের পড়তে হবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ রিসেন্টলি আমাদের যে পলিটিক্স সেটা কিন্তু অনেকটা কমিউনাল পলিটিক্সে পরিণত হয়ে যাচ্ছে। ধর্মীয় যে বিভাজন সেটা কিন্তু আমাদের পলিটিক্স আমরা লক্ষ্য করছি, তো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, সেকুলারিজম রয়েছে, কনসেপ্ট অফ সেকুলারিজম। আপনি এখানে বিভিন্ন ডিফারেন্ট পার্সপেক্টিভ ইউজ করতে পারেন সেকুলারিজমের ক্ষেত্রে, কারণ অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ রয়েছে সেকুলারিজমে। অনেকে বলেন, অনেক সোসিওলজিস্ট, স্পেশালি সোসিওলজিস্টরা এই সেকুলারিজম সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন, অনেক থিওরি দিয়েছেন। অনেক সোসিওলজিস্টের মতে যে রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া, সেটাই কিন্তু সম্পূর্ণ সেকুলারিজম। আমার মতে অনেকটা এর মধ্যে বাস্তবতা রয়েছে, কেননা রাজনীতির কারণেই বিভিন্ন রকম আলাদা আলাদা তাদের ধারণা তৈরি হয় এবং তাদের আলাদা আলাদা চাহিদা তৈরি হয়। কিন্তু এখানে যদি রাজনীতিকে যদি ধর্ম থেকে আলাদা করে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো রকম ধর্মের বিভেদ থাকবেই না। একটা ধর্ম আরেকটা ধর্মের সাথে কনফ্লিক্ট অবশ্যই করবে না যদি এখান থেকে রাজনীতিকে এক্সক্লুড করে দেওয়া হয়। নেক্সট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে সালিয়েন্ট ফিচার্স অফ দ্য ওয়ার্ল্ড, ফিজিক্যাল জিওগ্রাফি, যার মধ্যে জিওমরফোলজি রয়েছে, যেখানে অরিজিন অ্যান্ড এভলিউশন অফ আর্থ, ওশিয়ানোগ্রাফি। আমি একটাই কথা বলবো, জিওগ্রাফি যে টোটাল হোল সিলেবাস, এটা কিন্তু আপনি এনসিইআরটি ক্লাস 11 এবং 12 থেকেই কভার করতে পারবেন। এর বাইরে আপনার জানা লাগবে না, অথবা আপনি ক্লাস 11 এবং 12-এর বই থেকে, বাংলা বই থেকে কভার করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ কভার হবে না। সেক্ষেত্রে আপনাকে 8 to 12 দেখতে হবে বাংলা বই পড়তে গেলে। তো জিওমরফোলজি এখানে রয়েছে, ল্যান্ড ফর্মস অ্যান্ড আইদার এভুলেশন রয়েছে, ওশিয়ানোগ্রাফি রয়েছে, এখানে হাইড্রোলজিক্যাল সারফেস রয়েছে, সি ফ্লো স্প্রেডিং রয়েছে, ওশান ফ্লোর কনফিগারেশন রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এগুলো রয়েছে, টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি অফ ওশান, তারপরে মুভমেন্ট অফ ওশান, ওয়েভ, টাইডস, কারেন্টস, এগুলো রয়েছে। ক্লাইমেট্রোলজিতে রয়েছে আর্থস অ্যাটমসফেয়ার রয়েছে, কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার রয়েছে, সোলার রেডিয়েশন রয়েছে, ওয়ার্ল্ড ক্লাইমেট রয়েছে, অ্যাটমসফেয়ার সার্কুলেশন রয়েছে। সয়েল জিওগ্রাফিতে সয়েল অ্যান্ড সয়েল কন্টেস্ট রয়েছে, প্রসেস অফ সয়েল ফর্মেশন রয়েছে, সয়েল ফর্মিং ফ্যাক্টর রয়েছে, টাইপ অফ সয়েল রয়েছে, সয়েল এরোশন অ্যান্ড কনজারভেশন রয়েছে। নেক্সট রয়েছে টাইপস অফ রিসোর্সের। এখানে দেখুন, জিওগ্রাফিতে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভালো কনক্লুশন করার জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে এই যে কনজারভেশনের পয়েন্টটা, প্রত্যেকটা টপিকের কনজারভেশনের পয়েন্টটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। টাইপস অফ রিসোর্সে কী রয়েছে, অন দ্য বেসিস অফ অরিজিন, ওনারশিপ, এক্সস্টেবিলিটি, এইগুলো কিন্তু রয়েছে। ল্যান্ড রিসোর্স রয়েছে, এখানে ইউটিলাইজেশন রয়েছে, ইউজ প্যাটার্ন রয়েছে, রিগ্রেশন রয়েছে, কনজারভেশন রয়েছে। ফরেস্ট রিসোর্স আছে, আমাদের ওয়াটার রিসোর্স আছে, মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স রয়েছে, এগ্রিকালচারাল রিসোর্স রয়েছে। তারপরে এখানে দেখুন, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য লোকেশান অফ ইন্ডাস্ট্রির লোকেশান থেকে, লোকেশানটা একটা নির্দিষ্ট জায়গায় হওয়ার কারণ কি, যেমন ধরুন এই যে দাক্ষিণাত্যের এই যে এরিয়াগুলো, এখানে কিছু কিছু কিন্তু বেশিরভাগই ঝাড়খণ্ড, তারপর ছত্তিশগড়, এই এরিয়া, এগুলোতে সবচেয়ে কিন্তু মাইন পাওয়া যায়। কেন পাওয়া যায় এগুলো, এই কারণগুলো কিন্তু আপনাদের দেখতে হবে এবং কারণগুলো দেখতে হবে। বেশিরভাগ যে পাওয়ার প্ল্যান্ট সেগুলো সমুদ্রের ধারের যে রাজ্যগুলো সেখানেই হয়, কেন হয়, এই কারণগুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট দেখুন, আর্থকোয়েক, ভলকানো, সুনামি অ্যান্ড সাইক্লোন, এগুলো ডিজাস্টারের মধ্যে পড়ে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু আপনি এগুলো পড়তে পারেন। অথবা জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার লোকেশান, এগুলোও পড়তে হবে। এনসিইআরটিতে তো চ্যাপ্টার আকারেই দেওয়া রয়েছে, ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার এবং ক্লাস 11-এর যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ওখানে ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু অতটুকু পড়ে হবে না, আপনাকে আরও ডেটা কালেক্ট করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবং ধীরে ধীরে কিন্তু আপনার যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই ছিল টোটাল আমাদের সিলেবাস। এটা কিন্তু আমাদের GS1-এর টোটাল সিলেবাস। তো GS1-এর সিলেবাস আমরা এইভাবে ধীরে ধীরে GS2, GS3, GS4-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তার জন্য আপনারা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।